আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। এখন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য আমাদের চ্যানেলে থাকছে নতুন এবং বিশেষ কিছু গল্প। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে সুলেখক সুরজিৎ ঘোষের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, অভিশপ্ত অধ্যায়। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লেখক সুরজিৎ ঘোষের কলম থেকে অভিশপ্ত অধ্যায়। রবিবার দিন সকালে বেশ ফুরফুরে মেজাজে চায়ের কাপে চুমুক বসাচ্ছিল দীপ্তমান। কাঁচের টেবিলের উপর রাখা খবরের কাগজটা হাতে তুলে নিয়ে সেটা খুলে চোখের সামনে একবার মেলে ধরল সে। তারপর কি যেন একটা পড়ে প্রায় চমকে লাফিয়ে উঠল। স্ত্রীর নাম ধরে উত্তেজিত কণ্ঠে রীতিমতো চিৎকার করে ডাকতে ডাকতে বলল, মৌরি, মৌরি, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি একটিবার এখানে এসে দেখে যাও, খবরের কাগজে আজ কি সংবাদ বেরিয়েছে। স্বামীর এমন চিৎকার শুনে হাতের সমস্ত কাজ ফেলে তড়িঘড়ি এক প্রকার দৌড়ে এলো মৌরি। দীপ্তমানের দিকে তাকিয়ে মৌরি জিজ্ঞাসা করল, কি হয়েছে গো? এরকম চিৎকার করে ডাকলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? আরে আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি পুরোপুরি ঠিক আছি। বললাম না, খবরের কাগজে একটা সংবাদ বেরিয়েছে, সেটা পড়েই তো। সংবাদ বেরিয়েছে? তা কি সংবাদ বেরিয়েছে শুনি? আরে খবরের কাগজে একেবারে প্রথম পাতায় বড় বড় করে লিখেছে তোমার মামা নৃপেন দস্তিদার নাকি আজকে ছাড়া পেয়েছেন। গতকালই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দীপ্তমানের মুখ থেকে এই কথা শুনে নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না মৌরি। আনন্দে তার দু চোখ জলে ভরে উঠল। কম্পমান হাতে চোখের জল মুছে সে কাটা কাটা ভাবে বলল, তুমি তুমি ঠিক বলছো? সত্যি মামা বাবু ছাড়া পেয়েছেন? আহা মৌরি, তোমাকে মিথ্যে কথা বলে আমার লাভটা কি? হ্যাঁ, আর তাছাড়া যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই খবরের কাগজটা পড়ে দেখো। এই নাও, পড়ে দেখো। আনন্দে এক প্রকার আত্মহারা হয়ে মৌরি স্বামীর বেতের চেয়ারে ঠিক মুখোমুখি রাখা অপর চেয়ারটাতে বসে পড়ল ধপ করে। লোকাল খবরের কাগজটা দীপ্তিমানের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে মৌরি সেটা বুকের মধ্যে আঁকড়ে ধরল। আজ এক টানা 12 বছর জেল খেটে তার একমাত্র মামা নৃপেন দস্তিদার ছাড়া পেয়েছে, এটা যে তার কাছে কত বড় খুশির খবর সে ভাষায় বলে হয়তো কাউকেই বুঝিয়ে উঠতে পারবে না। দীপ্তিমান আর মৌরির বিবাহ হয়েছে প্রায় বছর 3 আগে। তবে বিয়ের আগে তাদের 1.5 বছরের কাছাকাছি ভালোবাসার সম্পর্ক ছিল। মৌরির বাবা ছোটবেলাতেই মারা গিয়েছেন। মৌরির মা সম্পূর্ণ একলা বড় কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন। তবে মৌরিদের অসহায় সময়, তাদের সেই কষ্টের দিনগুলোতে যে মানুষটা সব সময় তাদের পাশে ছিল তা হলোই মামা নৃপেন দস্তিদার। না থাকলে মৌরিরা কবেই হয়তো ভেসে যেত। না, নৃপেন দস্তিদার মৌরির নিজের মামা নন, মৌরির মায়ের কোনো এক খুড়তুতো ভাই হন তিনি। মৌরি জানে তার মামা কত ভালো। তার মতন সৎ চরিত্রবান সজ্জন মানুষ হয়তো ভূভারতে কোটিতে একজন মেলে। মৌরির বিধবা মা যখন অল্প বয়সে স্বামী হারিয়ে দুটো বাচ্চা মেয়েকে নিয়ে একলা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, দুমুঠো অন্যের সংস্থান করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছে, তখন তাদের পাশে কেউ দাঁড়ায়নি। কত রক্তের সম্পর্কের কাছের মানুষরাও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ সেই সময় মৌরির দূর সম্পর্কের এই মামা অর্থাৎ নৃপেন দস্তিদার তাদের সাহায্য করেছিল। মৌরির একথা স্বীকার করতে বিন্দুমাত্র আপত্তি নেই যে নৃপেন দস্তিদার তথা তার সবচেয়ে প্রিয় মামা না থাকলে সে লেখাপড়া শিখে এমন সুশিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত কোনো মানুষ হতে পারত না কখনোই। পুরনো দিনের কথা ভেবে মৌরির দু চোখের জল ক্রমশ নেমে আসছিল গাল বেয়ে। আজ প্রায় 1 বছর হলো মৌরির মা মারা গিয়েছেন। যদি মা আজ জীবিত থাকতেন তাহলে তিনি নৃপেন মামার জেল থেকে ছাড়া পাওয়ার খবর শুনে সত্যিই বড় খুশি হতেন। এই সমস্ত নানান কথা ভাবতে ভাবতে মৌরি একেবারে মশগুল হয়ে পড়েছিল।
ঠিক এমন সময় স্বামী দীপ্তমান একখানা রুমাল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, প্লিজ তুমি এখন এইভাবে কেঁদো না। তুমি যে মামাবাবুর কথা ভেবে এরকম কষ্ট পাচ্ছ, এই কথা যদি তিনি জানেন তাহলে তো তিনিও বড় কষ্ট পাবেন, তাই না? আচ্ছা মৌরি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, মানে যদি তুমি কিছু মনে না করো। হ্যাঁ করো, আমি কিছু মনে করব না। মৌরি, তোমার মামা নৃপেন দস্তিদার বাবু জেলে গিয়েছিলেন কি কারণে? মানে তার 12 বছরের জেল, এত দীর্ঘ সময়ের কারাদণ্ড হওয়ার পিছনে মানে কারণটা কি? খুন। নৃপেন মামাকে খুনের অপরাধে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। মানে মানে কাকে খুন করেছিলেন তিনি? মামা তার নিজের স্ত্রীকে খুন করেছিলেন, আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলেন মামিকে। কিন্তু দীপ্তিমান, তুমি বিশ্বাস করো আমার কথা। আমি জানি নৃপেন মামার মতন ভালো মানুষ আর হয় না বললেই চলে। তিনি আর যাই হোক না কেন কখনোই একজন মানুষকে পুড়িয়ে মারতে পারেন না। এই ঘটনার পিছনে অন্য কোনো এক গোপন রহস্য আছে। আমি আমার মামাকে খুব ভালোভাবে চিনি। নির্ঘাত এই কাজ করার পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। আচ্ছা, তুমি কখনো তোমার মামার কাছে জানতে চাওনি যে তিনি কি কারণে তার নিজের স্ত্রীকে হত্যা করেছিলেন? না গো, সেই সুযোগ আর পেলাম কই। আজ থেকে 12 বছর আগের ঘটনা। তখন আমার বয়স অনেক কম। হঠাৎ করেই একদিন শুনলাম মামা নাকি মামিকে পুড়িয়ে মেরে ফেলেছে। এরপরই তো পুলিশ এসে মামাকে ধরে নিয়ে যায়। থানা, পুলিশ, কোর্ট কাছারি এই সমস্ত জায়গায় মা আমাকে নিয়ে যেতেন না। তবে মায়ের মুখ থেকে শুনেছি মামা নাকি কাউকে কোনোদিন বলেননি কি কারণে তিনি তার নিজের স্ত্রীকে হত্যা করেছেন। তবে মামা কাউকে কিছু না বললেও আমি এই কথা খুব ভালোভাবেই জানি যে নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ ছিল যার কারণে মামা এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। মৌরির মুখ থেকে তার মামার সম্পর্কে এমন বৃত্তান্ত শুনে দীপ্তমান বেশ চিন্তিত হয়ে পড়ল। তার মাথার মধ্যে একটাই প্রশ্ন জাগল, একজন মানুষ কি কারণে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারতে পারে? মৌরির মুখ থেকে সমস্ত কথা শুনে দীপ্তমান একথা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে তার মামার এই খুনের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশ তদন্ত করেও তার মামিকে মারার পেছনে কোনো জোরালো যুক্তি খুঁজে পায়নি। হঠাৎ করেই দীপ্তমানের মাথায় বিদ্যুৎ তরঙ্গের মতো খেলে গেল একটা আশঙ্কার কথা। তাহলে কি মৌরির মামা নৃপেন দস্তিদার আসলে মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ? হ্যাঁ, এরকমটা তো হতেই পারে যে তিনি হয়তো মানসিকভাবে বিকৃত একজন মানুষ, আর সেই জন্যই কোনো কারণ ছাড়াই নিজের বিবাহিতা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলেন। তবে তার এই আশঙ্কার কথা দীপ্তমান কিছুতেই বলতে পারল না। এটা বড় ভালোবাসে মামাকে, এ কথা বললে সে ভীষণ রকমের অসন্তুষ্ট হবে, তাই দীপ্তমান চুপ করে রইল। কাগজটার দিকে একভাবে বেশ কিছুটা সময় অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মৌরি। তারপর হঠাৎ করেই কি যেন একটা কথা মাথায় আসতেই সে লাফিয়ে বলে উঠল, হ্যাঁ গো, তুমি আমাকে একবার মামার কাছে নিয়ে যেতে পারবে? মামা যখন এত বছর পর জেলের বাইরে বেরিয়েছে, বড্ড ইচ্ছে করছে মামার সাথে অন্তত একটি বার দেখা করার জন্য। আমি জানি মামা আমাকে সামনাসামনি দেখলে ভীষণ খুশি হবেন। তার যে খুকি অন্তর প্রাণ ছিল। মৌরির এই প্রস্তাব শুনে একেবারে যেন আঁতকে উঠল দীপ্তমান। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জন্ম নিল, বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করল। সে কি করে নিজের স্ত্রীকে বোঝাবে যে তার মামা নৃপেন দস্তিদারকে সে ইতিমধ্যেই সন্দেহ করতে আরম্ভ করেছে একজন বদ্ধ উন্মাদ হিসেবে? দীপ্তিমানের কপালে শিশির বিন্দুর মতো ফোঁটা ফোঁটা ঘামের জন্ম হলো। তার বুকের বাঁ পাশটা ধরফর করে উঠল, শরীরের প্রতিটা শিরায় উপশিরায় বুঝি টকবক করে রক্ত ফুটছে। সে কি করে বোঝাবে এই নৃপেন দস্তিদার লোকটাকে তার একেবারেই ভালো লাগছে না? নিজের স্ত্রীকে নিয়ে সেখানে যাওয়াটা খুব একটা সুরক্ষার বিষয় নয়। দীপ্তমান খানিকটা অজুহাতের ভঙ্গিমায় বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে বলল, আমি বলি কি মৌরি, তোমার মামা সবে সবে জেলের বাইরে বেরিয়ে এসেছেন। এখন কিছুদিন তার সাথে না দেখা করাটাই ভালো। তাকে একটু নিজের মতন থাকতে দাও, তারপর না হয় তোমাকে আমি নিয়ে যাব তার কাছে। আসলে আমার এখন অফিসে বেশ চাপ চলছে, মানে কিছুতেই এখন না ছুটি নেওয়া যাবে না, বুঝলে? তাহলে ওই বড় সমস্যায় পড়ে যাব। আর যদি ধরো জোর করে আমি ছুটি নিতে যাই তাহলে
বড় সমস্যায় পড়ে যাব। আরে ধুর, একটা দিনের জন্য অফিস কামাই করলে আবার কোনো প্রবলেম হয় নাকি? আর একান্তই যদি তোমার খুব সমস্যা হয় তাহলে তুমি বরং আমাকে ওখানে ড্রপ করে চলে আসবে। খুব বেশি দূরের রাস্তা নয়, এখান থেকে গাড়িতে প্রায় ঘন্টা 2 পথ। সকাল সকাল তুমি আমাকে দিয়ে চলে আসবে, আমি না হয় সেই রাতটা মামার কাছে থাকবো। তারপরের দিন আবার তুমি গিয়ে আমাকে নিয়ে চলে আসবে। মামাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে গো। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার মনের মধ্যে ঠিক কি চলছে। এই না না, কিছুতেই না, আমি তোমাকে একলা ছাড়বো না। তাহলে তুমি আমার সাথেই যাবে। তবে কালকের দিনটা অফিস ছুটি নাও, চলো কালকেই আমরা বেরিয়ে পড়ি। প্লিজ আমাকে একটিবার মামার সাথে দেখা করার সুযোগ দাও। আজ 12 বছর মানুষটার সাথে আমার দেখা হয়নি। সেই মানুষটা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আজ সেই মানুষটার সাথে দেখা করার সুযোগ যখন একবার পেয়েছি, তখন এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে দিতে চাই না। মৌরির কথায় অগত্যা এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো দীপ্তমানকে। সে কিছুতেই ওখানে একলা মৌরিকে রেখে চলে আসতে পারবে না। তার উপর রাতে থাকার প্রসঙ্গ তো উঠছেই না। তৎক্ষণাৎ মৌরিকে জানিয়ে দিল সে রাজি। কাল সকালেই তারা বেরিয়ে পড়বে মৌরির মামা তথা নৃপেন দস্তিদারের বাড়ির উদ্দেশ্যে। শহর থেকে মৌরির মামার বাড়ি বেশ অনেকটা দূরের পথ। জায়গাটা পূর্ব বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম। এর আগে অবশ্য কোনোদিন দীপ্তমান সেখানে যায়নি কিংবা মৌরির মামাকেও দেখেনি। 2-1বার মৌরিদের পুরনো অ্যালবামে ছবি দেখেছে বটে, তবে সামনাসামনি সরাসরি দেখার সুযোগ হয়নি। দীপ্তমান সঙ্গে সঙ্গে অফিসে অ্যাপ্লিকেশন জমা করে দিল কালকের দিনটা ছুটির জন্য। মৌরির আনন্দের অন্ত রইল না। মেয়েটা একেবারে যেন খুশিতে ডগমগ হয়ে উঠল। রাতের বেলায় তাড়াতাড়ি খাবার খেয়ে ওরা শুয়ে পড়ল। পরের দিন খুব ভোরে রওনা হবে সেই কারণে। এই মৌরি, কি গো? আরে তোমার হলো? হয়ে গেছে হয়ে গেছে, আর তোমাকে হর্ন বাজাতে হবে না। এই তো আমি চলে এসেছি। আরে আর বলো না, মামা আমার মায়ের হাতের কাঁচকলার কোপ্তা খেতে খুব ভালোবাসতেন। মা তো এখন আর নেই, তাই মামার জন্য আমি মায়ের মতো করে কোপ্তা বানালাম। সেই জন্যই সামান্য একটু লেট হয়ে গেল। এতগুলো বছর তো মানুষটার কপালে ভালো মন্দ খাবার জোটেনি, তাই জন্যই দুটো একটা পদ বানিয়ে নিয়ে যাচ্ছি আর কি। কথা বলতে বলতে হাতে টিফিন বক্স গাড়িতে রেখে দরজা খুলে 4 চাকার মধ্যে উঠে বসল মৌরি। তারপর সিট বেল্ট আটকাতেই দীপ্তিমান গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিল। গাড়িটা চলতে আরম্ভ করলো হাইওয়ে ধরে। বেশ কিছু মাস ওদের একটানা এতক্ষণ ড্রাইভ করে কোনো জায়গায় যাওয়া হয়নি, তাই মৌরির বেশ এক্সাইটেড লাগলো। জানলার আধখোলা কাঁচটার দিকে তাকিয়ে দেখতে লাগলো রাস্তার 2 ধারের শহরতলির বিভিন্ন অংশ। তার 2 চোখ জুড়ে কেবল ভাসছে মামার মুখটা। জেলে যাওয়ার আগে শেষবারের মতো মামাকে দেখেছিল মৌরি। না জানি মানুষটার এখন শারীরিক অবস্থা কেমন হয়েছে। দীপ্তমান গাড়ির মিউজিক সিস্টেম অন করল। সামান্য ভলিউমে বাজতে লাগলো পুরনো দিনের বিভিন্ন হিন্দি গান। মৌরির বলে দেওয়া লোকেশনে এগিয়ে চলল ওদের গাড়ি। 7 সকালের জন্যই শহর এখনো ব্যস্ত হয়ে পড়েনি তার নিত্যদিনের কাজকর্মে। গোটা জায়গাটা মানুষজনের চিৎকার, চেঁচামেচি, হই হট্টগোল, যানবাহনের আওয়াজ থেকে পুরোপুরিভাবে মুক্ত। বুক ভরে লম্বা নিঃশ্বাস নেয় মৌরি। 2 চোখ বন্ধ করে কেবলই ভাবতে থাকে মামার কথা। কাকা, এখান থেকে সরিষাবাড়ি আর কতখানি পথ? পূর্ব বর্ধমান জেলায় ঢুকে একটা ছোট্ট চায়ের গুমটি মতো দোকান দেখতে পেয়ে গাড়ি থামিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে প্রশ্নটা করল দীপ্তমান। চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা একজন বৃদ্ধ জবাবে বলল, কোথায়? সরিষাবাড়ি? সে আর বেশি দূরের রাস্তা নয় গো বাবা, এখান থেকে মাত্র মাইল 2 পথ। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই যে দেখছো, এই রাস্তা ধরে এগিয়ে যাও, বাঁ দিকে একটা মোড়ের মাথা পড়বে, সেইখান থেকে ডান দিকে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মৌরি যখন দীপ্তমানকে গাড়ি থেকে নামতে বলল, তখন ওরা এসে উপস্থিত হয়েছে একটি বিশাল বড় অট্টালিকার সামনে। অট্টালিকাটির বর্তমান শোচনীয় অবস্থা দেখলেই বোঝা যায় যে সেটি বহুদিন ধরে মেরামতহীন অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পাওয়া বিভিন্ন মহিরুহের দল গোটা জায়গাটা কেমন যেন ছায়াময় করে রেখেছে। মোরাম রাস্তার দুধারে বিশাল বিশাল বড় বড় ঝোপগুলো মৃদু মৃদু দুলছে,
ঠান্ডা বাতাসের দাপটে। চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুকনো মরা পাতা। বাড়িটা সহ সমগ্র জায়গাটার অবস্থা দেখলেই বোঝা যায় এখানে দীর্ঘদিন কোনো মানুষের পা পড়েনি। সেই কারণেই এমন অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এলোমেলো হয়ে রয়েছে সমস্ত জায়গা। আজ থেকে বহু বছর আগে এলেও মৌরি বাড়িটাকে দেখেই চিনতে পেরেছে এটাই হলো তার মামা শ্রী নৃপেন দস্তিদারের বসত বাড়ি। এই বাড়িকে ঘিরে তার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় মায়ের হাত ধরে এই বাড়ির মধ্যে যে কতবার এসেছে তার কোনো হিসেব নেই। গাড়ি থেকে নেমে বিহ্বল হয়ে তাকিয়েছিল মৌরি। হঠাৎ করেই তার নজরে পড়ল ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসছেন একজন বৃদ্ধ স্থানীয় মানুষ। খুব সম্ভবত এত কাছ থেকে গাড়ির আওয়াজ পেয়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন কৌতূহলবশত। মৌরি আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না। দীপ্তমানের নেমে আসার পূর্বে সে দৌড়ে গেল, মামাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মামা, মামা, আপনি আমাকে চিনতে পারছেন? আমি আমি আপনার খুকি। পুরুষটির শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। রোগা শীর্ণকায় তার শরীর, মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, চোখের দৃষ্টি ঘোলাটে, চোয়ালের ভেতর দুই গাল যেন একেবারে ঢুকে গেছে। নৃপেন দস্তিদারের পরনে রয়েছে একখানা মলিন পাঞ্জাবি এবং ঘরে পরার ধুতি। মৌরির মুখ থেকে খুকি শব্দটা শুনে তার দুই ঘোলাটে চোখ স্পষ্ট অস্বচ্ছ হয়ে উঠল অশ্রু বাড়িতে। দুই হাত দিয়ে খুকি তথা মৌরিকে জড়িয়ে ধরে তিনি বলে উঠলেন, খুকি, খুকি, তুই আমার সেই ছোট্ট খুকি। কত বছর পর আবার তোকে দেখছি। ঈশ্বর, তোমার কাছে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। এ জীবন থাকাকালীন মরণের পূর্বে একটি বার অন্তত খুকির সাথে আমার দেখা করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। মামা, আপনি আমার সামনে একদম মরণের কথা বলবেন না। নিজের চেহারার কি অবস্থা হয়েছে একটিবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন? এখন থেকে আপনাকে বেশ সাবধানে থাকতে হবে। সঠিক সময় খাওয়া দাওয়া করার পর্যাপ্ত পরিমাণে খুব নিয়ম মেনে সমস্ত কিছু করতে হবে। তাহলেই দেখবেন আপনি আবার পুনরায় স্বাস্থ্যবান হয়ে উঠবেন সেই আগের মতো। মৌরির কথা শুনে বৃদ্ধ নৃপেন দস্তিদার দুই চোখের জল মুছে খানিকটা হেসে আদরের খুকির কপালে একটা স্নেহের চুম্বন করে বললেন, শোনো পাগলি মেয়ের কথা, খুকি, তুই আমাকে নিয়ে বেশি ভাবিস না রে মা। তোর মামা মোটেও কোনো সাধারণ মানুষ নয়। তোর মামা একজন খুনি, দাগি আসামি। 12 বছর জেল খেটে তবে বাইরে বেরিয়ে এসেছে। আমার শরীরের এরকম অবস্থা হবে না তো আর কি বা হবে বল? আমি এখন আর নিজেকে নিয়ে একেবারেই ভাবি না। যা হওয়ার তা হবে। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আপনজন বলতে যারা যারা ছিল সময়ের গর্ভে তারা প্রত্যেকে মিলিয়ে গিয়েছে। আমার বেঁচে থাকা মরে যাওয়া এখন কারো কাছে আর কোনো গুরুত্ব রাখে না রে। সমাজের কাছে আমি এক আবর্জনা মাত্র। মামা, আমি না বারণ করলাম আপনাকে? আপনি আমার সামনে খবরদার মৃত্যুর কথা বলবেন না। আর আপনার আপনজন বলতে কেউ নেই এই কথা বলছেন কেন আপনি? আমি তো রয়েছি নাকি? খুকি আপনার কেউ নয়? না রে মা, তুমি আমার উপর মিথ্যা অভিমান কিংবা রাগ করিস না। আমি যা বলেছি তা যথেষ্ট ভাবনা চিন্তা করেই বলেছি। আমি জানি তুই আবার নিজের মেয়ের মতো বা তার থেকে অনেক বেশি কিছু। নিজের সন্তানেরাও হয়তো বাবা মায়েদের এত ভালোবাসে না তুই আমাকে যতখানি ভালোবাসিস। কিন্তু মা রে, আমি চাই না তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখ। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখলে যদি পুলিশ ভবিষ্যতে কোনো সমস্যায় ফেলে, হ্যাঁ, তোকে আমার পাশাপাশি তোকে নিয়েও অযথা টানাহেচড়া করে যদি, তখন তোর মান সম্মান সব বিসর্জন দিতে হবে রে মা। আমার জন্য তুই তোর সম্মান নষ্ট করিস না। আমিও চাই না যে আমার জন্য তোর সম্মান নষ্ট হোক। আমি কখনোই চাই না। সেই কারণেই বলছি,
তুই মামাকে ভুলে যা, একেবারে চিরকালের মতো ভুলে যা, ভুলে যা। মামা, আমি আপনাকে স্পষ্টভাবে একটা কথা এই মুহূর্তে বলে দিতে চাই। এই সমাজ সহ সমগ্র দেশ দুনিয়ার মানুষ আপনাকে কি ভাবে তা আমি সত্যিই জানি না, কিন্তু আমার কাছে আপনি কখনোই একজন খুনি নন। আপনি আর যাই হোক না কেন কিছুতেই একজন মানুষকে মারতে পারেন না। এই সমাজ আপনাকে চেনে না, কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষটা সামান্য একটা পিঁপড়ে পর্যন্ত মারতো না, সে কিনা একজন মেয়ে মানুষকে মেরে ফেললো। তা আবার হয় নাকি? বহু বছর বা বলা ভালো প্রায় এক যুগ পর মামা ভাগ্নির দেখা হয়ে তারা নিজেদের মধ্যে কথোপকথনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কেউই খেয়াল করেনি কখন গাড়ি থেকে নেমে দীপ্তমান হাতে অল্প কিছু ব্যাগপত্র নিয়ে এসে উপস্থিত হয়েছে বাড়িটার একেবারে কাছাকাছি। তবে খানিকটা ইতস্তত বোধ করার কারণেই হয়তো সে ভেতরের দিকে এগিয়ে আসতে পারছে না। আচমকা হঠাৎ করে নৃপেন দস্তিদারের চোখ গেল তার দিকে। তিনি মৌরির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, হ্যাঁ রে মা, তোর তো মাথা ভরা সিঁদুর, হাতে শাখা পলা, তার মানে তোর বিয়ে হয়ে গেছে, তাই না? আহা, মুখখানে কি মিষ্টি দেখতে লাগছে। তা খুকি, ওই বুঝি জামাই? মামার কথায় মৌরি সম্মতিসূচকভাবে ওপর নিচে মাথা মৃদু নাড়াল। পেছন ফিরে দীপ্তমানের উদ্দেশ্যে মৌরি বলল, কি হলো গো, তুমি ওখানে ওভাবে দাঁড়িয়ে রইলে কেন থম মেরে? এসো, এদিকে এসো। বৃদ্ধ নৃপেন দস্তিদার খুকির প্রতি ভীষণ রকমের অসন্তুষ্ট হয়ে বললেন, আহ খুকি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই বলি এইভাবে জামাইকে বাইরে দাঁড় করিয়ে রাখে কেউ? ছি 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 ছি, জামাই প্রথমবার এখানে এলো, অথচ এতক্ষণ ধরে ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। কি ভাববে বল দেখি ছেলেটা? কথাগুলো বলতে বলতে নৃপেন দস্তিদার এগিয়ে গেলেন দীপ্তমানের দিকে। তারপর তার দুহাত জড়িয়ে ধরে তিনি বললেন, এসো এসো বাবা, ভেতরে ঢুকে এসো। তুমি জামাই মানুষ, এই এতক্ষণ ধরে তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা আমাদের একেবারেই উচিত হয়নি। কিন্তু কি করব বাবা বলো, খুকির সাথে অনেকগুলো বছর পর দেখা হলো তো, তাই এত বছর ধরে একে অপরের প্রতি জমানো কথার স্তূপের মধ্যে থেকে কিছু কথা বলে ওই নিজেদের হালকা করার চেষ্টা করছিলাম। তুমি কিছু মনে করো না বাবা। নৃপেন দস্তিদার মানুষটাকে নিপাট ভদ্রলোক বলেই মনে হলো দীপ্তমানের। মৌরির মামার সম্পর্কে সে মনে মনে যে ভীষণ রকমের খারাপ ধারণা করে রেখেছিল, সরাসরি তাকে দেখে তার সেই ধারণার বেশিরভাগটাই মিথ্যে বলে প্রমাণিত হল। নৃপেন দস্তিদারের পা দুটি স্পর্শ করে প্রণাম করল দীপ্তমান। তারপর সে বলল, না না মামাবাবু, আমি কিচ্ছু মনে করিনি। আপনি দয়া করে আমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হবেন না, তাহলে আমারই খুব খারাপ লাগবে। চলো চলো বাবা, তুমি ভেতরে চলো। আয় খুকি, তোরা এবার ভেতরে আয়, বাকি সব কথা না হয় ভেতরে গিয়ে বলবি। মারে, আমি তো কালকেই এই বাড়িতে এসেছি, তাই বাড়ির ভেতরটা খুব একটা বাগিয়ে গুছিয়ে উঠতে পারিনি রে। তবে দুটো একটা ঘর কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আশা করি তোদের কোনো অসুবিধা হবে না। তোরা ভেতরে আয়, আমি বরং তোদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করি। আয় আয় আয়। মামাবাবু, আমাদের নিয়ে আপনাকে একদম ব্যস্ত হয়ে পড়তে হবে না। আমরা সঙ্গে করে সমস্ত খাবার দাবার এনেছি। আচ্ছা চলুন চলুন, ভেতরে চলুন, সেখানে আমাদের কোনো অসুবিধা হবে না। দীপ্তমানের মুখ থেকে কথাগুলো শুনে একটা অদ্ভুত স্বস্তিদায়ক হাসির রেখা ফুটে উঠল বৃদ্ধের মুখে। দীপ্তমানের ব্যবহারে তিনি অত্যন্ত খুশি হলেন। মামাবাবু তাদের নিয়ে ঘরের ভেতর একটা সোফা দেখিয়ে তাতে বসতে বললে। মৌরি সঙ্গে করে নিয়ে আসা খাবার বের করে তা পরিবেশন করল সকলের উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পর্ব মিটলে দীপ্তমান সোফা ছেড়ে উঠল। সে একবারই বাড়িটা ঘুরে দেখতে চায়। বাড়িটা মস্ত বড় এবং বেশ কয়েক যুগ আগের বানানো। মৌরির মুখ থেকে শুনেছে এই বাড়ির মধ্যেই নাকি তার মামা মামিকে পুড়িয়ে মেরে ফেলেছিল, এবং সেই থেকেই দীপ্তমানের মনের মধ্যে কীরকম যেন একটা অদ্ভুত রহস্যের সৃষ্টি হয়েছে। গোটা বাড়িটা একবার ভালো করে ঘুরে দেখার জন্য খানিকটা কৌতূহল, খানিকটা উত্তেজনা, খানিকটা রোমাঞ্চ, সব কিছু মিলেমিশে দীপ্তমানের মনে এই অনুভূতির সৃষ্টি হয়েছে। তাছাড়া অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি।
এখন আর একটা না হলে একেবারেই চলছে না। মৌরি এবং তার মামা বেশ খোশ মেজাজে গল্পগুজব করছে দেখে দীপ্তমান তাদের বিরক্ত না করে উঠে দাঁড়ালো। তারপর সে ওখান থেকে বেরিয়ে এসে একতলা থেকে সিঁড়ি বেয়ে শটান দোতলায় উঠে এলো। দোতলাটা খুবই অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও ধুলোময়। দীর্ঘদিন এই বাড়িতে মানুষের বসবাস না থাকার কারণে দোতলার বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের শুকনো মরা পাতা, পাখির পালক সহ বিভিন্ন ধরনের আবর্জনা। করিবর্গার কাঠ থেকে দু একটা চামচিকে ঝুলছে। এ বাড়িতে হঠাৎ করে বহু বছর পর মানুষ এসে উপস্থিত হওয়ায় চামচিকেরা তাদের পরিবার হাতে নিয়ে সেখান থেকে কোথায় যাবে সেই চিন্তাতেই হয়তো মগ্ন রয়েছে। হাত দিয়ে বেশ কিছুটা মাকড়সার ঝুল ঝেড়ে দীপ্তমান এগিয়ে গেল ক্রমশ ভেতরের দিকে। যত ভেতরের দিকে সে যেতে লাগলো ততই তার নজরে পড়ল দোতলার দেওয়ালগুলো। দোতলার এই দিকের দেওয়ালগুলো সম্পূর্ণরূপে কালো হয়ে রয়েছে। দেওয়ালগুলোর মধ্যে থেকে রঙের আস্তরণ একেবারে পুড়ে গিয়ে তা কালো কুচকুচে রূপ নিয়েছে। দীপ্তমান বুঝতে পারল এই সেই জায়গা যেখানে অতীতে অগ্নিকাণ্ড ঘটেছিল। গোটা জায়গাটা একবার প্রদক্ষিণ করে সে নিচে নেমে আসতে লাগলো। হঠাৎ করেই দীপ্তমানের নজরে পড়ল একটা ভগ্নপ্রায় কাঁচের আলমারির মধ্যে রাখা বেশ কিছু খবরের কাগজের অংশ। খবরের কাগজগুলোকে কেউ অত্যন্ত যত্ন সহকারে যেন সংরক্ষণ করে রেখেছে। তাই এত বছর পরেও কাগজগুলো পুরনো মলিন হয়ে গেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়নি। কাচের আলমারির পাল্লা খুলে একটি খবরের কাগজ হাতে তুলে নিল দীপ্তিমান। বিড়বিড় করে পড়তে লাগলো খবরের একেবারে শিরোনামে থাকা একটা ঘটনা। এই মুহূর্তে জেলার সবচেয়ে বড় খবর হলো একটি স্থানীয় হাসপাতাল থেকে সদ্য জন্মানো 5টি শিশুকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসালয়ের ঠিক বাইরে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে। তবে এই হত্যা কে করেছে তা বোঝা যাচ্ছে না। 5টি শিশুকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেউ যেন তাদের রক্ত মাংস ভক্ষণ করেছে মহাসুখে। স্থানীয় মানুষজন সন্দেহ করছে এই কাজ নির্ঘাত কোনো হিংস্র পশু। তাছাড়া এই শিশুর মৃত্যুর পেছনে কারোর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। হয়তো চিকিৎসালয়ের কর্মীরা যখন মধ্যরাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই সেই সুযোগে বনের মধ্যে থেকে কোনো হিংস্র পশু চিকিৎসালয়ের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং এই ঘটনা ঘটায়। গোটা অঞ্চলের মানুষ যথেষ্ট ক্ষিপ্ত হয়ে রয়েছে চিকিৎসালয়ের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের উপর। জেলার সর্বাধিক চাঞ্চল্যকর খবর বর্তমানে এটি। গতকাল নিশীথে ঘটে গেল বর্ধমান জেলার বুকে সবচেয়ে আশ্চর্যজনক রহস্য মৃত্যু। রাতের অন্ধকারে শহরের রাস্তা থেকে একসাথে 2 ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার করল সেখানকার মানুষেরা। লোকাল মানুষদের মতামত অনুযায়ী এই 2 জন বৃদ্ধ ভিক্ষুক নাকি রাস্তার ধারে ফুটপাথের ওপরেই পড়ে থাকত, কিন্তু গতকাল গভীর রাতে কোনো এক অজানা আততায়ী তাদের উপর হঠাৎ আক্রমণ করে এবং একসাথে 2 জনকেই হত্যা করে। কালো পিচ রাস্তার ওপর বয়ে গিয়েছে তরতাজা রক্তের উষ্ণ নদী। মৃতদেহগুলোর অবস্থা 2 চোখে দেখার মতো নয়। 2 জনের ধড় থেকে মাথা একেবারে আলাদা করে দেওয়া হয়েছে। বিস্ফারিত চোখ দেখলে বোঝা যায় মরণের সময় তারা যেন কোনো কিছুতে চরম ভয় পেয়েছিল। প্রশাসনিক দপ্তর থেকে গোটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। মূলত সন্ধ্যার পর থেকে সেখানকার মানুষদের বাড়ি থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলার ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়েছে চূড়ান্ত আতঙ্ক। সেখানকার মানুষেরা ভীষণ রকমের ভয়ে পেয়ে গিয়েছে। সন্ধ্যার পর থেকে তো দূরের কথা, দিনে দুপুরেও পথে ঘাটে মানুষের দেখা পাওয়া ইতিমধ্যেই দুষ্কর হয়ে পড়েছে। দীপ্তমান অত্যন্ত দ্রুততার সাথে অপর একটি খবরের কাগজ হাতে তুলে নিয়ে নিজের মনেই তা পড়তে আরম্ভ করল। আগের 2টো খবরের কাগজের মতোই তাতে ছাপা রয়েছে একটি হাড় হিম করা ঘটনার বিবরণ। গতকাল রাতে ঘটে গেল আরও একটা রহস্যময় মৃত্যু। কাল সন্ধ্যার সময় কাজ করে বাড়ি ফিরছিল পরশুরাম নামের এক যুবক। হঠাৎ করে তার প্রবল মরণ চিৎকার শুনে পাড়ার মানুষজন যখন সেই স্থানে গিয়ে উপস্থিত হয়, তখন তারা দেখে পরশুরামের কাটা শরীরটা থরথর করে মাটিতে পড়ে কাঁপছে। ছেলেটার গলা থেকে মুন্ডখানা যেন কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে। 3 দিন যাবৎ এই জেলার ওপর যেন নেমে এসেছে ভয়ানক কোনো অশুভ
অপশক্তির ছায়া। কালকের ঘটনা প্রমাণ করে দিয়েছে পরপর এই রহস্যময় মৃত্যুগুলো আর যাই হোক না কেন কখনোই কোনো হিংস্র পশুর কাজ হতে পারে না। কারণ বেশ কিছু মানুষ কাল রাতে এই মনুষ্য আকৃতির কালো কুচকুচে ছায়ামূর্তিকে দৌড়ে চলে যেতে দেখেছে। প্রশাসনিক দপ্তরের ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি পাচ্ছে এই ভয়ানক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু পুলিশি দপ্তর থেকে জানানো হয়েছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করার পরেও এই সমস্যার নাকি কোনো সুরাহা করতে পারছেন না। গোটা জেলার মানুষের মধ্যে এই রহস্যময় হত্যার খবর তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে রাতারাতি। সকলে ভীষণ রকমের ভীত, কেউ কেউ আবার এই বিষয়ের সাথে অলৌকিক সত্তার উপস্থিতি আশঙ্কা করছে। দীপ্তিমান যে জিনিসটা খেয়াল করলো তা হলো প্রতিটা ঘটনা ঘটেছে আজ থেকে ঠিক 12 বছর আগে। পুরনো আলমারিটার মধ্যে রাখা আছে আরও বেশ কিছু খবরের কাগজ, তাছাড়াও বেশ কিছু কী সব যেন ছবি। খুব সম্ভবত বোধহয় রাস্তার ধার থেকে উদ্ধার করা সেই সমস্ত মৃত ব্যক্তিদের ছবি কেউ নিখুঁতভাবে কেটে রেখেছে সেখানে। সেগুলোই হাতের মধ্যে তুলে নিতে যাচ্ছিল দীপ্তমান, কিন্তু হঠাৎ করে তার কানে এলো নিচের তলা থেকে মৌরির হাঁক ডাক। কি গো, তুমি কোথায় গেলে? এখানে এসো। এইভাবে অনুমতি ছাড়া অন্যের বাড়ির দোতলায় সম্পূর্ণ একলা একাকী থাকা খুব একটা ভদ্রতার বিষয় নয় বুঝে দীপ্তমান এবার নিচে নেমে এলো। নৃপেন দস্তিদারের একেবারে মুখোমুখি রাখা সোফায় বসতেই মৌরি নিয়ে এলো গরম গরম চা পানের সাথে চলল আড্ডার আসর। বহু বছর পর বৃদ্ধ মানুষটা বোধহয় একটু আনন্দের হাসি হাসলেন, এইভাবে মন খুলে কারোর সাথে কথা বললেন। মৌরি দুপুরের সমস্ত খাবার রান্না করে বাড়ি থেকে একেবারে নিয়ে এসেছিল, তাই সেই সব নিয়ে আর চিন্তাভাবনা করতে হলো না তাদের মামাবাবুকে। বেলা 12:30 নাগাদ সকলে মিলে খেতে বসে পড়ল। মৌরি তথা খুকির হাতের রান্নার নিদারুণ প্রশংসা করলেন নৃপেন দস্তিদার। দুপুরের খাওয়া দাওয়ার পরে মুখে এক খিলি পান ভরে সবেমাত্র নিজের ঘরে এসে বসেছেন তিনি, ঠিক এমন সময় ভেতরে জলের গ্লাস নিয়ে প্রবেশ করল মৌরি। গ্লাসটা একটা কাঠের টেবিলের ওপর নামিয়ে রেখে মৌরি বেশ খানিকটা দৃঢ়তার সাথে বলল, মামাবাবু, এবার আমি আপনার সামনে যা বলবো তা কিন্তু আপনাকে শুনতে হবে। আমার মাথার দিব্যি, আপনি আজ সামান্যতম আপত্তি করতে পারবেন না। আহ কোকি, এসব কি অলক্ষণে কথা? বলি দিব্যি দেবার কি আছে বল না, বল কি জানতে চাস বল, আমি সব বলছি তো, বল। তাহলে বলুন মামা, আজ থেকে 12 বছর আগে ঠিক কি ঘটনা ঘটেছিল সে কথা আমাকে খোলসা করে বলুন। আমি তখন অনেক ছোট ছিলাম, তাই এই সমস্ত বিষয় থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজ আপনাকে সবটা বলতেই হবে মামা। আমি জানি আপনি সম্পূর্ণ নির্দোষ। আপনি একজন মানুষকে খুন করতে পারেন না। সেদিন কি ঘটনা ঘটেছিল তা আজ আপনাকে বলতেই হবে মামা। সেসব পুরনো কথা শুনে আর কি করবি মা, সব কিছুই তো মিটে গেছে। মিটে গেলেও শুনবো, আজ আপনাকে বলতেই হবে মামা। মৌরি এবং তার মামা কথোপকথনে ব্যস্ত ছিলেন। ঠিক এমন সময় ঘরের দরজার কাছে এসে থমকে দাঁড়ালো দীপ্তমান। ভেতরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মামা ভাগ্নির মধ্যে আলোচনা হচ্ছে বুঝে সে অন্যত্র চলে যেতেই যাচ্ছিল। ঠিক এমন সময় নৃপেন দস্তিদার তাকে ডেকে বললেন, আরে এসো এসো বাবা, ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছ কেন? এসো। না না মামাবাবু, আপনারা ওই কথা বলছিলেন তাই জন্যই আর কি। ভেতরে এসে বসো বাবা। আজ যখন সব কথা বলবো বলেই মনস্থির করেছি, তখন তুমিও সেই ঘটনা শুনবে। দেখো, আমার নিজের লোক বলতে তো এখন তো আর কেউ নেই, কেবলমাত্র তোমরা দুজনেই হলে আমার আপনজন। তোমাদের কাছে সব ঘটনার কথা বলতে আমার কোনো আপত্তি নেই। আজ থেকে 12 বছর আগে আমার জীবনে নেমে আসা সেই ভয়ানক অভিশাপ, যা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, তা তোমাদের বলবো। গুটি গুটি পায়ে ঘরের ভেতর ঢুকে এলো দীপ্তিমান। এই সুযোগ কিছুতেই সে হাতছাড়া করতে চায় না। 12 বছর আগে অতীতে কি ঘটেছিল তা জানতে তারও কৌতূহল নেহাত কিছু কম নয়। নৃপেন দস্তিদারের মুখোমুখি মৌরির পাশে এসে বসল সে। নৃপেনবাবু জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন নিষ্পলক দৃষ্টিতে। তার চোখের দৃষ্টি ক্রমশ শূন্য হয়ে এলো।
মৌরিরা বুঝতে পারল তিনি গোটা ঘটনাটা ভাষায় বলে প্রকাশ করবার আগে হয়তো একবার ভালোভাবে ছকে নিচ্ছেন মনে মনে। নৃপেন দস্তিদার যথারীতি বলতে আরম্ভ করলেন সেই অভিশপ্তময় কাহিনীর কথা। এই ঘটনা আজ থেকে ঠিক 13.5 বছর আগের। আমি তখন কলেজে পড়ি। স্কুলের গণ্ডি পার করে সবে সবে কলেজে ভর্তি হওয়া এক তরুণ যুবক। বরাবরই আমি পড়াশোনায় ভালো ছিলাম। বিশেষত বিজ্ঞান বিভাগে আমার মাথা ছিল বেশ ভালো। কলেজে ভর্তি হয়ে বিদ্যালয়ে বেশ কিছু পুরনো বন্ধুদের পাশাপাশি অনেক নতুন বন্ধুও পেলাম। তবে যাকে আমি সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পেলাম সে হলো শেফালি। শেফালি এক সুন্দরী যুবতী নারী। টানা টানা দুই চোখ, চোখের মণি দুটো ভীষণ রকমের নীল। ওই রকম নীলাভ চোখের মণি আমি এর আগে কখনো আর কারোর মধ্যে দেখিনি। শেফালির দুই চোখ যেন ভয়ানক রকমের কোনো আকর্ষণী শক্তিতে মিশেছিল। তার মাথার চুল হালকা সোনালি, গায়ের রং পাকা গমের উপর পড়ন্ত বিকালের এক চিলতে ঝলমলে রোদ এসে পড়লে ঠিক যেরকম দেখায় হুবহু সেই রকম। নীল রঙের সালোয়ার কামিজ পরে প্রথম দিন তাকে দেখে আমার মনে হয়েছিল সাক্ষাৎ স্বর্গ থেকে যেন কোনো অপ্সরা মানবী রূপ নিয়ে নেমে এসেছে মর্তলোকে। কলেজে পড়াকালীন আমি শেফালিকে মনে মনে বড় ভালোবেসে ফেললাম। বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা কেবলমাত্র কলেজ পড়ুয়া দুজন বন্ধু বান্ধবীর মধ্যে আর সীমাবদ্ধ নেই। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে তা ক্রমশ রূপ নিয়েছে প্রেমিক প্রেমিকায়। বেশ কয়েক মাস এইভাবে চলতে লাগলো। আমিও শেফালিকে আর চোখে আড়ালে আবডালে দেখতাম, শেফালিও আমাকে দেখত। পড়াশোনার পাশাপাশি চলতে লাগলো আমাদের একে অপরের প্রতি মন দেওয়া। মাত্র কয়েক মাসের মধ্যেই আমাদের সম্পর্ক বেশ গাঢ় হয়ে উঠল। শেফালি এত সুন্দর দেখতে ছিল যে আমি ছাড়াও কলেজের আরও 2-1 ছেলে ছোকরা চেষ্টা করত তার কাছাকাছি আসা। অন্য কোনো ছেলে শেফালিকে প্রপোজ করার আগে সিদ্ধান্ত নিলাম আমাকে আমার মনের কথা বলতে হবে। তাই একদিন শেফালিকে একটা কফি হাউসে কফি খাওয়ার জন্য ডাকলাম। আসলে কফি খাওয়ার বাহানায় আমার মূল উদ্দেশ্য ছিল শেফালিকে প্রপোজ করা। দুরু বুকে কফি হাউসের একটা চেয়ারে আমি বসেছিলাম আর কেবলমাত্র ক্ষণে ক্ষণে তাকাচ্ছিলাম হাত ঘড়িটার দিকে। প্রতিটা সেকেন্ড আমার কাছে মনে হচ্ছিল যেন একটা ঘন্টার কাছাকাছি। আগে আমি কখনো কোনো মেয়েকে এইভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবিনি। শেফালিকে কিভাবে আমার মনের কথা গুছিয়ে বলবো সে ভাবনাতেই আমি ডুবেছিলাম। ঠিক এমন সময় দেখলাম কফি হাউসের দরজা পেরিয়ে ভেতরে এগিয়ে আসছে যেন সাক্ষাৎ এক রাজকন্যা। শেফালির পরনে থাকা গোলাপি রঙের চুড়িদার আর বেগুনি রঙের ওড়নাটা যেন কোনো মহামূল্যবান রাজকীয় বস্ত্র। শেফালি আমার মুখোমুখি এসে বসতেই খিলখিল করে হেসে বলল, কি ব্যাপার মশাই, এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? আগে কি আমাকে কোনোদিন দেখোনি নাকি? হ্যাঁ, শেফালির কথা শুনে আমার তখন ভ্যাবাচাকা খাওয়ার মতো অবস্থা। আমি থতমত খেয়ে বলে উঠলাম, আরে না না শেফালি, আমি প্রথম কেন তোমাকে দেখতে যাব? এর আগেও তো আমি বহুবার দেখেছি, কিন্তু আজকের এই চুড়িদার ওড়নায় তোমাকে মানে অপূর্ব সুন্দরী দেখতে লাগছে। তোমার থেকে একেবারে চোখ ফেরানো, মানে যাকে বলে দুর্দায় হয়ে পড়েছে। আমার কথা শুনে শেফালি মৃদু হাসল। আমি 2 কফির অর্ডার দিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই উষ্ণ ধুমায়িত কফির কাপ চলে এলো আমাদের টেবিলে। কফির কাপে সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসালো শেফালি। আমিও কফি খেতে লাগলাম, তবে আমার চোখ দুটো যেন পুরোপুরি আটকে গিয়েছিল তার উপর। কফি খাওয়া শেষ হলে আমি মনের মধ্যে চলতে থাকা হাজারো ঝড়ের দাপট কমিয়ে সমস্ত সংশয়ের প্রাচীর ভেঙে বুক পকেটের মধ্যে থেকে বের করে আনলাম একটা গোলাপ ফুল। সেটা বাড়িয়ে দিলাম শেফালির দিকে। তার হাতের উপর হাত রেখে
আলতো চাপ দিয়ে বললাম, শেফালি, আমি আমি তোমাকে মনে মনে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে নিজের জীবন সঙ্গী হওয়ার সুযোগ দিতে পারো? তোমাদের তো আগেই বললাম যে এই সমস্ত ভালোবাসা প্রেম নিবেদনের প্রস্তাবে আমি বরাবরই বড় কাঁচা ছিলাম। এর আগে কখনো কোনো মেয়েকে এইভাবে নিজের মনের কথা বলিনি, কিংবা কারো প্রেমে এরকমভাবে পড়িনি। কিন্তু তবুও আমি চেষ্টা করেছিলাম আমার সবটুকু দিয়ে শেফালিকে মনের সমস্ত কথা বলতে। কিন্তু কি জানি কি কারণে শেফালির মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল। ওর মুখ যেন কোনো অজানা ভয়ে সীমাহীন আশঙ্কায় রক্তশূন্য ফ্যাকাশে দেখালো। শেফালির চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তের মধ্যে। আমার মনে হলো কোনো একটা কারণে মেয়েটা ভীষণ রকমের ভয় পেয়েছে। শেফালি আমার কথার কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি চেয়ার থেকে উঠে সোজা বেরিয়ে গেল কফি হাউসের বাইরে। আমি হতভম্বের মতো বসে রইলাম ওখানে। আমার মাথার মধ্যে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। একথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে শেফালির হঠাৎ হলো কি। সে যদি আমার প্রস্তাবে রাজি না হয়, অর্থাৎ আমাকে যদি না ভালোবাসে, তাহলে তো সেটা জানিয়ে দিলেই হতো। কিন্তু এরকম অদ্ভুত ব্যবহারের কারণ কি? কফি হাউসের বিল মিটিয়ে আমি যখন বাইরে বেরিয়ে এলাম, তখন আর শেফালিকে কোথাও দেখতে পেলাম না। বুঝলাম সে অটো ধরে চলে গিয়েছে। এরপর 3 দিন শেফালি কলেজে আসেনি। চতুর্থ দিন যখন সে কলেজে এলো, তখন আমি তাকে একলা পেয়ে আমার প্রশ্নের উত্তর জেনেছিলাম। তবে কফি হাউসে বসে অদ্ভুত আচরণের কারণ হিসেবে শেফালি আমাকে যা বলেছিল তা শুনে আমি একরকম অবাক হলাম। বৃদ্ধ ভদ্রলোকটির কথা থামতে মৌরি প্রশ্ন করল, আপনার প্রেমিকা শেফালি আপনাকে কি এমন কথা বলল মামা বাবু, যার কারণে আপনি রীতিমতো অবাক হলেন? আপনার প্রেমিকার ওই অদ্ভুত আচরণের পিছনে কি কারণ ছিল? সেদিন কলেজের সব ক্লাস শেষ হওয়ার পর শেফালির সাথে দেখা করলাম আমি। আর তখন শেফালি আমাকে যা বলেছিল তা খানিকটা এরকম। তুমি আমাকে ক্ষমা করো নৃপেন, আমি তোমার প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না। শেফালির কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন একেবারে থরথর করে কেঁপে উঠল। মনে হলো বুকের হৃৎপিণ্ডটা কেউ যেন ফালা ফালা করে দিল এক লহমায়। তীব্র বেদনার সাথে আমি কাতর কণ্ঠে বললাম, কেন শেফালি, আমার অপরাধটা কি? তুমি কেন আমার প্রস্তাবে রাজি হতে পারো না? তাহলে কি তুমি আমাকে তোমার যোগ্য বলে মনে করো না? না না, বিষয়টা সেরকম নয় নৃপেন। তুমি যে আমাকে ভালোবাসো তা নয়, আমিও তোমাকে ভীষণ রকমের ভালোবাসি, কিন্তু সে কথা কখনো বলতে পারিনি। তাহলে অসুবিধাটা কোথায়? তুমি বুঝতে পারবে না। অসুবিধাটা আমার পারিবারিক কিছু সমস্যার। শুধুমাত্র তোমাকেই নয় নৃপেন, এই জীবনে আমি কাউকে কোনোদিনও কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারবো না। সারা জীবন আমি অবিবাহিত অবস্থাতেই থাকতে হবে। বিয়ে করে সংসার ধর্ম পালন করা আমার কাজ নয়। শেফালির কথা শুনে আমি যেন একেবারে আকাশ থেকে পড়লাম। তার কথার অর্থ আমার বোধগম্য হলো না। আমি ততক্ষণে ভীষণ রকমের উত্তেজিত হয়ে পড়েছি। আমার মনের মধ্যে শুরু হয়েছে বিপুল তোলপাড়। মাত্রা অতিরিক্ত অস্থির হয়ে আমি শেফালিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, তুমি যদি আমাকে ভালোই বাসো, তাহলে কেন আমাকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারবে না? আমাদের এই ভালোবাসা সম্পর্ক কেন বিয়ের পরিণতি পেতে পারে না? শেফালিও এবার আমাকে জড়িয়ে ধরে ডুকরে এক প্রকার কেঁদে ফেলল, যেন তার মনের মধ্যেও প্রচুর কষ্ট জমেছিল, যে কষ্ট আজ চোখের জল হয়ে ঝরে পড়ল। তুমি জানো না আমার পরিবারের বিষয় কতটা কঠোর। তারা আমাদের এই সম্পর্ক, এই ভালোবাসা কিছুতেই মেনে নেবে না। আর আমার বিয়ের কথা তাদের দুঃস্বপ্নেরও বাইরে। আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার জীবনটা ওরা ছাড়খাড় করে দেবেই, তার সঙ্গে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আর আমি কিছুতেই চাই না তোমার জীবন নষ্ট হয়ে যাক কেবলমাত্র আমার কারণে। এইসব তুমি কি বলছো শেফালি? আমাদের বিয়ে তোমার পরিবার কেন মেনে নেবে না? তাছাড়া আজীবন তুমি অবিবাহিত অবস্থায় রইবেই বা কেন? তুমি জানো না নৃপেন,
আমাদের পরিবারের একটা নিয়ম আছে। আমাদের বাড়িতে যারা বড় মেয়ে হয়ে জন্মায় তারা আজীবন অবিবাহিত অবস্থাতে বাড়িতেই থাকে। এ সকল কথা আমি কোনোদিন কাউকে বলিনি, কিন্তু আজ শুধুমাত্র তোমাকেই বলছি। আমাদের বাড়িতে বিভিন্ন কালা জাদুবিদ্যা নিয়ে নিয়মিত চর্চা করা হয়। জাদুটোনা, ঝাড়ফুঁক, ব্ল্যাক ম্যাজিক, এই সকল কিছুর আখড়া হলো আমাদের বাড়ি। যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় আমাদের পরিবারের বড় মেয়েরা অবিবাহিত অবস্থায় থেকে এই সকল বিষয় চর্চা করে আসছে। আমাদের ওখানকার মানুষরা আমাদের পরিবারকে চরম ভয় পায়। অবশ্য সমাজের কিছু সংখ্যক মানুষেরা আমাদের পরিবারে নিয়মিত যাতায়াত করে। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আমাদের পরিবারের সাহায্য নিয়ে বিভিন্ন রকমের অপকাজ করে। যেমন ধরো বশীকরণ, শত্রুনাশ, অন্যের অনিষ্ট সাধন, আরও অনেক কিছু। আমাদের বাড়ির বড় মেয়েদের বাড়ি থেকে বের হতেই দেওয়া হয় না। কেবলমাত্র আমি ব্যতিক্রম, যে কিনা সুদূর বাংলাদেশ থেকে এখানে পড়াশোনার জন্য এসেছি। যদিও আমার এখানে পড়তে আসা নিয়ে আমার পরিবারের অনেক মানুষেরই মধ্যে যথেষ্ট আপত্তি ছিল। ওরা কেউই আমাকে এত দূরে পড়তে আসতে দিতে চাইছিল না, কিন্তু কেবলমাত্র আমার ঠাকুমা আমাকে এখানে পাঠিয়েছে। তবে ঠাকুমাও যদি জানতে পারে যে আমি এখানে এসে তোমার সাথে প্রেম করছি বা তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমাদের দুজনেরই জীবন একেবারে দুর্বিষহ করে তুলতে ওদের 2 মিনিটও সময় লাগবে না। নৃপেন, আমার পরিবারের কালের পর কাল ধরে এইভাবেই বিভিন্ন প্রজন্মের বড় মেয়েরা অপশক্তির বাহক হিসাবে কাজ করে। তাদের আজীবন অবিবাহিত অবস্থায় থাকতে হয়। কোনো পুরুষের সান্নিধ্যে আসা তাদের পক্ষে সম্ভব নয়। এছাড়া আরও অনেক নিয়ম কানুন, বিধি নিষেধ মেনে চলতে হয় প্রতি পদে পদে। যুবতী বড় মেয়েটির বয়স যখন 21 হয়, ঠিক তখনই 8 রাত যাবৎ একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেবতাকে সন্তুষ্ট করে সমস্ত তন্ত্র মন্ত্র, কালা জাদু সেই মেয়েটিকে শেখানো হয়, বা বলতে পারো তাকে এক প্রকার দীক্ষা দেওয়া হয়। তবে এই অনুষ্ঠানের দেবতা কোনো শুভ শক্তির অধিপতি নয়। সাক্ষাৎ নরকের শয়তানকে প্রধান উপাসক হিসাবে পুজো করে আমার পরিবার। হ্যাঁ, আমাদের পরিবারের মেয়েরা শয়তানের পূজারিনী। সেজন্যই বলছি, তুমি আমাকে ভুলে যাও। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ভালোবাসা নয়। তাহলে তো তোমার এবং আমাদের দুজনেরই জীবনে কালবৈশাখীর ঝড় ডেকে আনবে। শেফালির বলা ওই কথাগুলো আজও যেন আমার কানে বাজে। তবে অতীতে তখন ওর সমস্ত কথা শুনে আমি না হেসে পারলাম না। কিছুতেই বুঝতে পারছিলাম না শেফালি এ যুগের একজন শিক্ষিত মেয়ে হয়েও এরকম বোকা বোকা কথা কি করে বলতে পারে। হ্যাঁ, তার পরিবারের মানুষজন হয়তো এ ধরনের কাজ করে, কিন্তু তা নিছক কি লোক ঠকানোর ব্যবসা ছাড়া আর তো কিছু নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই সকল অপশক্তি, তন্ত্র মন্ত্র, কালো জাদুবিদ্যা, বশীকরণ, এ ধরনের যাবতীয় যা কিছু আমার কাছে নিতান্তই অবান্তর বিষয়। তোমাদের তো আগেই বলেছি আমি বিজ্ঞান বিভাগে বেশ মেধাবী ছিলাম, আর বিজ্ঞানের সাথে এই সমস্ত কালো জাদুবিদ্যার বরাবরই সম্পর্ক বড় খারাপ। তাই আমার পক্ষে এ সকল কিছু হাস্যকর বলে মনে হওয়াই স্বাভাবিক ঠেকল। আমি দেখলাম শেফালি আমার প্রতি বেশ রুষ্ট হল। আমি যে তার কথায় গুরুত্ব দিইনি সেটা বুঝে সে আমাকে জানালো আমি নাকি ভুল করছি। তাদের পরিবারের সত্যি এমন বিশেষ নিয়ম আজও বহাল তবিয়তে চালু রয়েছে, কিন্তু আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। এরপর থেকে আমি শেফালিকে নানানভাবে বোঝাতে লাগলাম এ সমস্ত ঘটনা একেবারেই অমূলক। আমরা দুজনে যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করি তাহলে তার পরিবার আমাদের ঠিকই মেনে নেবে। কিন্তু শেফালি কিছুতেই রাজি হতো না। হ্যাঁ, মেয়েটা আমাকে অন্তর থেকে সত্যিই বড় ভালোবাসত, কিন্তু তার মনের মধ্যে কীরকম যেন একটা খচখচানি চলতেই থাকতো। শেষ পর্যন্ত একদিন আমি ধৈর্যচ্যুত হয়ে বললাম, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমার মুখ থেকে আত্মহত্যা শব্দটাই যথেষ্ট ছিল শেফালির সমস্ত পিছুটান ছিন্ন করে দেওয়ার জন্য। মেয়েটা সত্যি আমাকে বড় ভালোবাসত। এতটুকুও ভাবনা চিন্তা না করে সে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করেছিল।
আমাকে শাসন করেছিল এইরকমভাবে মৃত্যুর কথা, আর আমি যেন কখনো কোনো দিনও না বলি। সেই জন্য সেই দিনই দেবতাকে সাক্ষী রেখে আমরা বিয়ে করি। দুজন প্রেমিক প্রেমিকা থেকে হয়ে উঠি স্বামী স্ত্রী। খুকি, তুই তো ভালো করেই জানিস আমার বাবা মা অনেক দিন আগেই মারা গিয়েছিল, সুতরাং আমি একা থাকতাম। আমার একলা ঘর আলো করলো শেফালি। সুখে শান্তিতে সংসার করতে লাগলাম আমরা। শেফালি সত্যিই আমার জীবনে একেবারে লক্ষ্মী হয়ে এলো। বিয়ের পরই আমি একটা ভালো কাজ পেয়ে গেলাম। এদিকে শেফালিও আর তার বাপের বাড়ি অর্থাৎ বাংলাদেশে যাওয়ার কথা আমায় বলল না। আমি তখনও বুঝতে পারিনি আমাদের দাম্পত্য জীবনের সুখের মেয়াদ ঠিক কত অল্প ছিল। হ্যাঁ ঈশ্বর, আমি তখন গুণাক্ষরে উপলব্ধি করতে পারিনি আমাদের অদৃষ্টে এরপরই কি ভীষণ রকমের বিপদ ঘনিয়ে আসতে চলেছে। পাশে রাখা গ্লাসের ঢাকনা নামিয়ে ঢকঢক করে বেশ খানিকটা জল খেলেন এক নিঃশ্বাসে। দীপ্তমান লক্ষ্য করে দেখল মামাবাবুর দুই চোখ কেমন যেন ভয়ে কুঁচকে গেছে। বর্তমানে তার মুখ সম্পূর্ণরূপে থমথমে দেখাচ্ছে। অতীতে ঘটে যাওয়া বিভৎস কোনো ঘটনার বিবরণ যে খুব শীঘ্রই তিনি বলতে চলেছেন তা পরিষ্কারভাবে বুঝতে পারল দীপ্তমান। কিছুটা সময় চুপ থেকে স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে নৃপেন দস্তিদার পুনরায় বলতে আরম্ভ করলেন তার পরের ঘটনা। 7 মাসের সংসার জীবনের সবচেয়ে বড় খুশির খবরটা শেফালি আমায় জানালো। একদিন কাজ থেকে বাড়ি ফিরে আসার পর শেফালি আমায় বলল সে নাকি গর্ভবতী। একজন পুরুষের কাছে এই আনন্দ যে ঠিক কতখানি তা আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। সেদিন আমার মনে হয়েছিল আনন্দে লাফাই, খুশিতে গান গাই, যা ইচ্ছে তাই করি। এই আনন্দ ছিল একজন পুরুষ থেকে পিতা হয়ে ওঠার। পরের দিন সকালে একটি চিঠি এলো আমাদের কলেজের ঠিকানায়। চিঠিটা শেফালির বাপের বাড়ির লোক তার উদ্দেশ্যে লিখেছে। এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও শেফালি একবারও বাংলাদেশে না যাওয়ায় তারা যথেষ্ট চিন্তিত এবং তার ঠাকুমা নাকি মারা গিয়েছে। সে কারণে শেফালিকে যত তাড়াতাড়ি সম্ভব একটিবার বাংলাদেশে গিয়ে উপস্থিত হতে হবে। শেফালি ভীষণ রকমের কান্নাকাটি করল। সে ঠাকুমাকে বড়ই ভালোবাসত। ঠাকুমা অন্ত প্রাণ ছিল মেয়েটার। শেফালি আমার কাছে এসে বারবার অনুরোধ করলো বাংলাদেশে যাওয়ার জন্য তাকে অনুমতি দেওয়ার। বহুদিন পর নিজের বাপের বাড়িতে একজন মেয়ে যেতে চাইছে, সেখানে আমি কিভাবে আপত্তি জানাই তোমরাই বলো। আমার ইচ্ছা ছিল তাকে একলা না ছাড়ার। আমিও তার সঙ্গে যেতাম, কিন্তু অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে আমাকে বেশ কয়েকটা দিনের জন্য শহরের বাইরে যেতে হতো। সুতরাং নতুন সংসার করেছি, স্ত্রী গর্ভবতী, এই সময় অফিসের কাজে গাফিলতি করলে কিংবা সঠিকভাবে কাজ না করলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আমার বাংলাদেশ যাওয়া হলো না। আমি শেফালিকে বাংলাদেশে যাওয়ার টিকিট কেটে দিলাম আর নিজেও বেরিয়ে পড়লাম শহরের বাইরের কর্মসূত্রে। শেফালি আমাকে বলল সে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফিরে আসবে। আমিও ভীষণ নিশ্চিন্ত মনে তাকে বিদায় জানালাম। শেফালি অর্থাৎ মামি বাংলাদেশে গিয়ে তার পরিবারের মানুষদের সাথে দেখা করে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফিরে এলো, তাই না মামা বাবু? না রে খুকি, শহরের বাইরে গিয়ে কাজ মিটিয়ে আমি ফিরে এলাম ঠিকই 5 দিন পর, কিন্তু তখনও এসে দেখলাম শেফালি ফিরে আসেন। এরপরে আরও বেশ কিছুদিন অপেক্ষা করলাম। দেখতে দেখতে 10টা দিন কেটে গেল। 12 দিনেও যখন শেফালি ফিরল না, তখন আমি বেশ অধৈর্য হয়ে উঠলাম। বাংলাদেশে তার পরিবারের মানুষদের সাথে যে যোগাযোগ করব, শেফালি তাদের বাড়ির টেলিফোন নম্বর কিংবা ওই ধরনের কিছু আমায় দেয়নি কখনো। অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে করতে মনস্থির করলাম কাল সকালেই আমিও বেরিয়ে পড়ব বাংলাদেশের উদ্দেশ্যে। যে ঠিকানা থেকে চিঠিটা এসেছিল সেই ঠিকানায় গিয়ে উপস্থিত হব, তারপর না হয় বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। কিন্তু সেই মধ্যরাতেই আমার বাড়ির কলিং বেল বেজে উঠল জোরালো শব্দ করে। আমি বেশ খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। এরকম গভীর রাতে কে আসতে পারে একথা ভেবে হঠাৎ করেই আমার মাথায় শেফালির কথা এলো। এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিচের তলায় নেমে এসে সদরের দরজা খুলে দিতেই দেখলাম সত্যি শেফালি দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক মুখোমুখি। মরা চাঁদের হলদেটে মৃদু সোনালি আভা
গলন্ত মোমের মতো নেমে এসে পড়েছে তার সর্বাঙ্গে। এক অদ্ভুত লাস্যময়ী ভঙ্গিমায় সে দাঁড়িয়ে রয়েছে। তার মাথার খোলা চুল কনকনে শীতল বাতাসের সাথে এলো পাথাড়িভাবে খেলে বেড়াচ্ছে বিভিন্ন দিকে। তার পরনে একটা কালো কুচকুচে শাড়ি। শেফালিকে এইরকম কালো শাড়ি পরতে আমি এর আগে কোনোদিনও দেখিনি। তার গায়ের রং ধবধবে সাদা। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মৃত মানুষের গায়ের রং ঠিক যেরকম সাদা হয়, ঠিক সেই রকমই সাদা দেখাচ্ছিল ওর শরীর। দুই ভ্রুর মাঝখানে একটা বড় গোল কালো টিপ, দু চোখের তলায় কালো হয়ে রয়েছে কাজলের প্রলেপে, ঠোঁটে লেগে আছে মৃদু হাসির মলিন আভা, নাকে ধাতব নথ, বিচিত্র সব মালা জাতীয় কিছু ঝুলছে গলায়। এরকম সাজে শেফালিকে আমি এর আগে কোনোদিনও দেখিনি। তবে যে জিনিসটায় আমার দৃষ্টি পুরোপুরি আটকে গিয়েছিল তা হলো তার দুই চোখের চাউনি। মেয়েটার দুই চোখের সেই নীলাভ মণি এখন কি ভীষণ রকমের ধবধবে সাদা দেখাচ্ছে, যেন চোখের মধ্যে তার মণি বলে আলাদা করে কিছুই নেই। চোখ দুটো আসলে অলেখা কাগজের মতো পুরোপুরি সাদা, কেবলমাত্র চোখের মাঝ বরাবর ছোট্ট দুটো হলুদ পুটকি টুনি লাইটের আলোর মতো জ্বলছে। শেফালি ঠায় দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে। আমি প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে নীরবতা ভঙ্গ করে বলে উঠলাম, এই শেফালি, তুমি এত রাতে এলে কোথা থেকে? তুমি যে আমাকে বললে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে, আজ প্রায় 12 দিন পর তোমার ফিরে আসার সময় হলো। হ্যাঁ, তোমার চিন্তায় আমার প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড়, অথচ তুমি একটিবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করলে না। শেফালি আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমার বলা কথাগুলো যেন তার কানে গিয়ে পৌঁছায়নি। আমি অধৈর্য হয়ে আবার প্রশ্ন করলাম, শেফালি, তোমার পরিবারের মানুষরা কেমন আছেন? তোমার ঠাকুমা কবে মারা গিয়েছিলেন? ঠাকুমা মারা যায়নি, দিব্যি বেঁচে রয়েছে। আমি অনেকদিন বাড়ি যাইনি বলে তার আমাকে মিথ্যে চিঠি লিখেছিল বাড়ি ফেরার জন্য। শেফালির মুখ থেকে কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শেফালির গলার আওয়াজ আমার কাছে ভীষণ অপরিচিত, অচেনা বলে মনে হলো। যে মেয়েটার গলা সুরেলা স্বর আমার কানে নুপুরে রিনিঝিনি মিষ্টি শব্দের মতো শোনাতো, আজ সেই শেফালির ঘড়ঘড়ে বিকৃত স্বর আমার মনে তীব্র ভয় সৃষ্টি করল। মানুষের বুকে দীর্ঘদিন যাবৎ সর্দি বসলে ঠিক যেরকম ঘড়ঘড়ে আওয়াজ বের হয়, ঠিক সেই রকমভাবে কথাগুলো বলল শেফালি। শেফালির উত্তরটা আমার মোটেও পছন্দ হলো না। তার বাড়ির লোকেদের সম্পর্কে আমার মনের মধ্যে একটা বাজে ধারণা সৃষ্টি হলো। আমি বুঝতে পারলাম তার বাড়ির লোকেরা হয়তো সন্দেহ করেছিল যে শেফালি হয়তো বিয়ে করে ফেলেছে, আর সেই কারণেই এইভাবে ছলনা করে তাকে বাংলাদেশে ফেরানোর জন্য ঠাকুমার মৃত্যুর কি মিথ্যা সংবাদ দিয়ে চিঠি লিখেছিল। শেফালির পরিবারের বিরুদ্ধে আমার ভীষণ রকমের রাগ হলো, কিন্তু সেই মুহূর্তে আমি নিজের রাগ প্রশমিত করলাম। মাঝরাতে মেয়েটা বহুদূর থেকে অনেক পরিশ্রম করে ফিরে এসেছে, সে নিশ্চয়ই এখন বড় ক্লান্ত। সুতরাং বাইরে দাঁড়িয়ে থেকে এই ঠান্ডায় বেশি কথাবার্তা না বলাটাই ভালো বুঝে আমি বললাম, এসো এসো শেফালি, বাড়ির ভেতর। আমার মুখের কথা অসম্পূর্ণ অবস্থায় মুখের মধ্যেই আটকে গেল। শেফালিকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরতেই আমি তৎক্ষণাৎ ছিটকে সরে এলাম। আমার মনে হলো শেফালির হাত নয়, আমি যেন আস্ত বরফের কোনো চাঙড় হাতে নিয়েছি। শেফালির হাত পুরোপুরি কনকনে ঠান্ডা। কোনো রক্ত মাংসের গড়া মানুষের শরীর যে এত শীতল হতে পারে তা আমার সত্যিই জানা ছিল না। আমার বোনের ভাব হয়তো বুঝতে পেরেছিল সে। তার ঠোঁটের কোণে কেমন এক রহস্যময় বাঁকা হাসি ঝিলিক দিয়ে উঠল। শেফালি ভেতরে ঢুকে আসতেই কোনো রকমে কাঁপা কাঁপা হাতে আমি ঘরের সদর দরজা বন্ধ করে দিলাম। লক্ষ্য করলাম শেফালির গা থেকে কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। দু চোখ বন্ধ করে লম্বা ঘ্রাণ নিয়ে বুঝতে পারলাম এই গন্ধ আমার চেনা পরিচিত কোনো গন্ধ নয়, তবে গন্ধটা কেমন যেন ব্যবসা আঁশটে জাতীয়। শেফালি বাথরুমে ঢুকে স্নান সেরে শোয়ার ঘরে এলো। আমি ততক্ষণে বিছানার মধ্যে টান টান করে শরীর মেলে দিয়েছি।
আমারও শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। শেফালি এসে আমার পাশে শুয়ে পড়তেই কখন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লাম একসময়। কতক্ষণ সেইভাবে ঘুমিয়েছিলাম তা বলতে পারি না, তবে শেষ রাতের দিকে আমার ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত বিজাতীয় শব্দে। বিজাতীয় শব্দ? শেষ রাতের দিকে কোন বিজাতীয় শব্দ শুনে আপনার ঘুম ভেঙে গেল? কীরকম যেন একটা হাসির শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল আচমকা। পাশ ফিরে তাকাতেই দেখলাম শেফালি বিছানায় শুয়ে নেই। তড়াক করে লাফিয়ে উঠলাম, এত রাতে সে কি তবে বাথরুমে গেল? এই ভেবে বেশ কিছুটা সময় চুপচাপ শুয়েই থাকলাম, তবে ঘুম এলো না। কয়েকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন শেফালি ঘরে ঢুকে এলো না, তখন আমি ধীরে ধীরে অতীব সন্তর্পণে নেমে এলাম নিচে। শেফালির হাব ভাব, কথাবার্তা, তার চাল চলন আমার মোটেও ভালো লাগেনি। মনের মধ্যে কীরকম যেন একটা অদ্ভুত অনুভূতি, একটা অজানা ভয় বারবার মাথাচাড়া দিয়ে উঠছিল। গোটা বাড়িটা ঘুটঘুটে অন্ধকারের অতল সমুদ্রে একেবারে যেন ডুবে গিয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্য চাঁদের মিহি আবছা আলোর আবার ঢুকে এসে তির্যকভাবে তা মুটিয়ে পড়েছে মেঝের উপর। দোতলা থেকে নিচের তলায় নেমে এসে সামনের দিকে তাকাতেই দেখলাম সদর দরজা হাট করে খোলা রয়েছে। তার মানে শেফালি বাইরে বেরিয়েছে, কিন্তু এত রাতে মেয়েটা বাইরে বের হয়েছে কেন? প্রশ্নটা মনের মধ্যে আসতেই এক প্রকার হনহন করে আমিও বাইরে বেরিয়ে এলাম। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই পুনরায় একটা কচমচ শব্দ আমার কানে এলো, আর সাথে খিলখিলে অট্টহাসির আওয়াজে বুঝতে পারলাম এই হাসির শব্দটাই আমি দোতলা থেকে শুনতে পেয়েছি। শব্দ অনুসরণ করে বাগানের একটা ঝোপের দিকে এগিয়ে গেলাম, আর সেখানে গিয়ে উপস্থিত হতেই আমার বুক ঠেলে উঠে এলো অস্পষ্ট আর্তনাদ। যে অমানসিক মর্মান্তিক দৃশ্য আমি দেখলাম তা সহ্য করা বড়ই কঠিন। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এরকম দৃশ্য মেনে নেওয়া মোটেও সহজ কথা নয়। ঝোপের কাছে গিয়ে দাঁড়াতে আপনি কি দৃশ্য দেখলেন মামু? বৃদ্ধ নৃপেন দস্তিদার একটা শুকনো ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে কাটা কাটা ভাবে বলল, দেখলাম মাটির মধ্যে উবু হয়ে বসে রয়েছে শেফালি। তার মাথার চুল বাতাসের সাথে শূন্যে ভাসমান। আমার দিকে পিছন করে কি যেন একটা কচমচ শব্দে চিবিয়ে খাচ্ছে সে, আর মাঝে মধ্যে মহা আনন্দে খিলখিল করে হেসে উঠছে। আমার ভীষণ ভয় হলো। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম এখানে যেটা ঘটছে সেটা মোটেও স্বাভাবিক কোনো কিছু নয়। আমি শেফালির কাঁধে হাত রাখতেই আমার মনে হলো আমি যেন শেফালির কাঁধে নয়, বরং বরফের উপরে হাত রেখেছি। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এসে আমার দিকে তাকালো। খহিত চাঁদের ঘোলাটে আলোয় আমি দেখলাম তার গোটা মুখে লেগে রয়েছে তরতাজা কাঁচা রক্ত। দুই চোখ সম্পূর্ণরূপে ধপধপে সাদা, চোখের মধ্যে জ্বলছে দুটি ক্ষুদ্র হলুদ আলোর বিন্দু। মুখ গহ্বরের তীক্ষ্ণ ধারালো দাঁতগুলোতে লেগে রয়েছে ছোপ ছোপ রক্তের দাগ। কিলকিল করে হেসে উঠল শেফালি। রাস্তা দুটো কুকুরকে ধরে মেরে তাদের পেটের নাড়ি ভুড়ি বের করে মহা আনন্দে আমার চোখের সামনে মুখে ভরে তা কচমচ শব্দে চিবোতে আরম্ভ করলো। তার চোয়াল বেয়ে গড়িয়ে নামলো রক্তের নদী। এ দৃশ্য দেখে আমার গাটা একেবারে গুলিয়ে উঠল। ইচ্ছে করলো হড়হড় করে বমি করে দিতে। আমি পাগলের মতো চেঁচিয়ে শেফালিকে ঝাঁকিয়ে চিৎকার করে বললাম, শেফালি, শেফালি, তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? হঠাৎ করে কি হলো তোমার? তুমি রাস্তার কুকুরকে মেরে এইভাবে মাংস খাচ্ছো? শেফালি আমার কথা শুনে থামলো না। সে খিলখিল করে হাসতে হাসতে ক্রমশ কেমন যেন নিস্তেজ হয়ে ঢলে পড়লো মাটির উপর। আমি ওখানে বসে রইলাম বেশ অনেকটা সময়। আমার কি করা উচিত, কি না করা উচিত এবার বুঝতে পারছিলাম না কিছুতেই। শেফালিকে তুলে আনতে গিয়ে আমি বমি করে ভাসিয়ে দিলাম জামা কাপড়। শেফালির গোটা গা হাত পা শরীর রক্তে ভেসে যাচ্ছিল পুরোপুরি। সেই সমস্ত কিছু পরিষ্কার করে স্নান সেরে যখন ঘরে ঢুকলাম তখন পূবের আকাশে রীতিমতো
ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারাটা দিন শেফালি অঘোরে ঘুমালো। ঘুম থেকে উঠল একেবারে সন্ধ্যার সময়। তবে আমার মনে হলো এই শেফালি যেন আমার আগের সেই শেফালি নয়। আগের শেফালির সাথে এই শেফালির মধ্যে বিস্তর ফারাক। তার কথাবার্তায় কোনো ভালোবাসা নেই, চোখের চাউনিতে প্রেম নেই। এ শেফালি শুধু কাঁচা মাংস আর রক্ত চায়। সেই রাতেও শেফালি আমার ঘুমিয়ে পড়বার সুযোগে বেরিয়ে পড়ল। তবে আমি আর তাকে আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। সারা রাত বাইরে কাটিয়ে শেফালি যখন শেষ রাতে বাড়ি ফিরে এলো, তখন তাকে দেখে সাক্ষাৎ নরকলোকের কোনো এক ভয়ানক পিশাচিনী বলে মনে হচ্ছিল। তার গোটা শরীরে রক্ত, পরনের কালো কাপড় জুড়ে শুধুই লাল রক্তের ছিটে। একটা সদ্যজাত ছোট্ট বাচ্চার কাটা মাথা তার হাতে দেখে প্রায় জ্ঞান হারিয়ে পড়েই যাচ্ছিল। বহু কষ্টে নিজেকে সামলে নিলাম। আমি বুঝতে পারলাম শেফালি আজ কোনো মানুষের সন্তানকে নিজের খাদ্য হিসেবে ব্যবহার করেছে। বিভিন্ন ডাক্তার দেখিয়েও শেফালিকে সুস্থ করে তোলা গেল না। যত দিন যাচ্ছিল ততই তার অবস্থার অবনতি হতে লাগলো। শেফালি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমি ঘর বন্ধ করে রাখলেও শেফালি রাতের বেলায় ঠিক কোনো না কোনোভাবে বেরিয়ে পড়ত। সারা রাত বাইরে থেকে সে যখন শেষ রাতে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে আসতো, তখন তার ওই ভয়ানক রূপ দেখেই আমি বুঝতে পারতাম সে আজও আকণ্ঠ রক্ত পান করে তবেই বাড়ি ফিরে এসেছে। কোনো নিরীহ পশু পাখি কিংবা হতভাগ্য মানুষ তার শিকারে পরিণত হতো। রাস্তার কুকুর, বিড়াল, শিয়াল থেকে শুরু করে মানব সন্তান, পূর্ণবয়স্ক মানুষ, কেউই তার হাত থেকে রেহাই পেত না। কয়েকদিনের মধ্যেই গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল এক ভয়াবহ আতঙ্ক। সাধারণ মানুষেরা প্রথম এই সকল অস্বাভাবিক নৃশংস মৃত্যুর পেছনে কোনো মাংসাশী হিংস্র পশু জড়িত আছে ভাবলেও পরবর্তীকালে তারা বুঝতে পারল এ কাজ কোনো পশুর নয়। অনেকেই এই ঘটনার সাথে অতিলৌকিক বিষয় জড়িত আছে বলে ধারণা করল। কেবলমাত্র আমি জানতাম এই কাজ আসলে কে করছে। বর্ধমান জেলার বুকে প্রতি রাতে ঘটে যাওয়া একের পর এক এই অস্বাভাবিক মৃত্যুগুলোর পেছনে আসলে কে দায়ী, কিন্তু আমি কাউকে কোনো কথা বলতে পারতাম না। কেউ আমার কথা বিশ্বাস করবে কি জন্য? শেফালি তার পরিবার সম্পর্কে আমাকে যা কিছু বলেছিল তার এক বর্ণ মিথ্যা ছিল না। সত্যিই তার পরিবারের মানুষেরা নরকের শয়তানের উপাসক ছিল। তারা বাড়ির বড় মেয়ের এই রকম বিবাহ কিছুতেই মেনে নিতে পারেনি। তাই জন্য মিথ্যা কথা বলে চিঠির মাধ্যমে শেফালিকে বাংলাদেশে ডেকে তার সাথে এমন কোনো কিছু করেছিল যার কারণে শেফালি আস্ত এক নরকের পিশাচিতে পরিণত হয়েছিল। আমি বেশ বুঝতে পেরেছিলাম যে শেফালি আমার কাছ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে গিয়েছিল সে আর ফিরে আসেনি। তার পরিবর্তে যে ফিরে এসেছিল সে কেবলমাত্র শেফালির রূপ ধারণকারী এক পিশাচিনী, যার কাছে মাত্র শেফালির দেহের খোলসটা থাকলেও তার অন্তরটা ছিল এক পিশাচের। শেফালিকে হারিয়ে আমি ভীষণ কেঁদেছিলাম। শেফালি ঠিকই বলেছিল, তার পরিবার আমাদের দুইজনের জীবন একেবারে দুর্বিষহ করে তুলবে। প্রতিদিন রাতে ঘটে যাচ্ছিল একের পর এক একাধিক মানুষের মৃত্যু। গভীর রাতে শেফালি বাড়ি থেকে বের হয়ে একাধিক মানুষের রক্ত পান করে ভোর রাতে ফিরে আসত ক্লান্ত হয়ে, রক্ত মাখা শরীরে। প্রথম তাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে লোকসমাজের আড়ালে লুকিয়ে রাখতাম, কিন্তু পরে বিবেচনা করে দেখলাম আমি অন্যায় করছি, চরম অন্যায়। শেফালি আর মোটেও একজন সাধারণ মানুষ নয়, সে তো আসলে এক ভয়ঙ্কর পিশাচিনী। তাকে বাঁচিয়ে রেখে আমি গোটা সমাজের সাথে অন্যায় করছি। সে হয়তো একদিন হাতের কাছে কোনো শিকার না পেয়ে আমাকেই হত্যা করবে, কিন্তু আমাকে হত্যা করার আগে আমি নিজেই তাকে শেষ করে দেব। অপরিসীম কষ্টে আমার বুক ফেটে গেলেও তাকে আমায় শেষ করতেই হবে। তা না হলে এইভাবে সে প্রতি রাতে একের পর এক মৃত্যু ঘটাতেই থাকবে। আমি আর কিছুতেই এত মানুষের মৃত্যুর কথা শুনে, সেই সকল মৃত্যুর চোখে দেখে শেফালির রূপ নিয়ে থাকা ওই পিশাচিনীকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম
শেফালি আর বেঁচে নেই। বাংলাদেশে গিয়ে সে মারা গিয়েছে। কেবলমাত্র তার শরীরে এক ভয়ানক রক্তখাকি পিশাচিনীকে পাঠানো হয়েছে আমার জীবন ছাড়খাড় করে দেওয়ার জন্য। আমার সাথে যা হওয়া তা হোক, কিন্তু সমাজের অন্যান্য মানুষের এমন মর্মান্তিক মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। একদিন রাতের বেলায় শেফালি যখন ওই বিকট রূপ ধারণ করে নিজের শিকার খুঁজতে বেরোচ্ছিল, ঠিক সেই সময় আমি তার শরীরে দাহ্য তেল ঢেলে দেহে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন মহাপবিত্র এক জিনিস। এই আগুনে পুড়ে সে প্রাণ হারিয়ে হাত পোড়া অবস্থায় পড়ে রইল। সমগ্র জগৎ সংসারের সমস্ত অপশক্তি, অশুভ শক্তি আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। শেফালি তথা ওই পিশাচিনী ও সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। মরণকালে আগুনে জ্বলতে থাকা অবস্থায় পিশাচিনীর মরণ চিৎকার শুনে আমার দু চোখ দিয়ে জল বেরোলো না, বরং আমি মহা আনন্দে হেসেছিলাম। কি করব তোমরাই বলো। আমি যে শেফালিকে ভালোবাসতাম সে তো কবেই মারা গিয়েছে। যে শেফালি বাংলাদেশ থেকে আমার কাছে ফিরে এসেছিল সে কেবলমাত্র শেফালির মতো দেখতে, তবে আমার সেই আগের শেফালি ছিল না। পরের দিন সকালে পুলিশে এসে আমায় ধরে নিয়ে গেল, কারণ তাদের চোখে আমি বধূ হত্যার অপরাধী। 12 বছরের কারাদণ্ড হলো আমার যদি যাবজ্জীবন কারাদণ্ড হতো তাহলেও কোনো অসুবিধা ছিল না, কারণ আমার প্রেমিকা, আমার স্ত্রী যখন এ জগতে নেই, তখন এই জগতে আমার থাকা না থাকায় আর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। তবে মনের মধ্যে একটাই শান্তি ছিল, শেফালির পরিবার চক্রান্ত করে যে পিশাচিনীকে আমার কাছে ফেরত পাঠিয়েছিল তাকে আমি নিজের হাতে ধ্বংস করতে পেরেছি। গতকাল ছাড়া পেয়ে 12 বছর জেল খাটা আসামি হয়ে আমি ফিরে এলাম এ বাড়িতে। শেফালিরূপী ওই পিশাচিনীর মৃত্যুর পর বর্ধমান জেলা থেকে সমস্ত অস্বাভাবিক মৃত্যুর খবর থেমে গেল। আমি জানতাম শেফালিকে শেষ করে দিলেই সব কিছু থেমে যাবে। এই সকল কথা আমি কাউকে কোনোদিনও বলিনি। পুলিশের বিপুল চাপের মুখে পড়েও কিচ্ছুটি বলিনি, কারণ আমি জানতাম আমার এই সকল কথা কেউ বিশ্বাস করবে না, সকলেই আমাকে পাগল ভাববে। তাই আমি বরাবর চুপ করে থেকেছি। আসলে বুঝলি রে খুকি, এই যুগেও এমন অনেক গুপ্ত রহস্য রয়েছে যাদের এখনো পর্যন্ত আমরা সমাধান করতে পারি না। তন্ত্রমন্ত্র, কালো জাদু, এই সমস্ত কিছু নিয়ে আমরা হাসাহাসি করি ঠিকই, কিন্তু এক পরিবারে আজও এই সমস্ত কিছু নিয়ে নিয়মিত চর্চা করা হয়। মানুষের সর্বনাশ করা হয় অর্থের বিনিময়ে। কিন্তু ওই যে কথায় বলে, যারা অন্যের ক্ষতি চায় তাদেরও ক্ষতি হয়। বেশ কয়েক বছর জেল খাটবার পর আমার কানে এসেছিল শেফালির গোটা পরিবার নাকি একেবারে শেষ হয়ে গিয়েছিল কোনো এক মারণ রোগে ভুগে। সকলের মুখ দিয়ে রক্ত উঠে ভেদভূমি করে মারা যায় তারা প্রত্যেকে। শেফালির সমগ্র পরিবারকে তাদের অন্যায়ের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন স্বয়ং ঈশ্বর। একটানা এতক্ষণ পর্যন্ত সমস্ত ঘটনা বলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। নৃপেন দস্তিদারের বুক ঠেলে উঠে এলো এক ভীষণ দীর্ঘশ্বাস। পাশে রাখা গ্লাস থেকে আরও বেশ খানিকটা জল খেলেন তিনি। তার 2 চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা অশ্রুবাড়ি। 12 বছর আগে ঘটে যাওয়া এই বিভৎস ঘটনার কথা বলতে গিয়ে হয়তো নিজের প্রেমিকার কথা আজ আবারও মনে পড়ে গেল। এ অধ্যায় আমার কাছে এক অভিশপ্ত অধ্যায়। সেই রাতগুলো আমাকে কোনো দিনও শান্তি দেবে না। আমি যতদিন বাঁচব ততদিন বিভৎস কালো অভিশাপের মতোই আমার স্মৃতিতে থেকে যাবে। বৃদ্ধ নৃপেন দস্তিদার তথা মামাবাবুর মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেল মৌরি এবং তার স্বামী দীপ্তমান। তারা যেন সাময়িক সময়ের জন্য বোবা হয়ে গেল। কারোর মুখ থেকে টু শব্দটাও বেরোল না। মৌরি মামার দুহাত জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আমার মামা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। যে মানুষটা সামান্য একটা পিঁপড়ে পর্যন্ত মানেনি কখনো, সে কিনা একজন আস্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারে। আসলে মামা যাকে সকলের কল্যাণের জন্য মেরেছিল সে মানুষের মতো দেখতে হলেও মানুষ ছিল না।
আচ্ছা মামাবাবু, ওই দোতলার ভাঙা আলমারিতে যে খবরের কাগজগুলো রাখা আছে সেগুলো কি আপনিই রেখেছেন? হ্যাঁ দীপ্তিমান, ওই খবরের কাগজগুলি আজ থেকে 12 বছর আগের, সেই সময়কার যখন প্রতিদিন এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে গভীর রাতের আধারে খুন হয়ে যাচ্ছে একের পর এক মানুষ, নৃশংসভাবে তাদের হত্যা করছে কোনো কিছু। সে সকল খবরের কাগজ, সেই মৃত্যুর ছবি এখনো আমার কাছে যত্ন সহকারে রাখা আছে। এই সমাজের অন্য কোনো মানুষ না জানলেও আমি জানতাম তাদের হত্যাকারী আসলে আমার বাড়িতেই লুকিয়ে রয়েছে। অনেক বিচার বিবেচনা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শেফালিকে শেষ করে ফেলতে হবে, তা না হলে সে সব কিছু তছনছ করে দেবে। এই ছিল আমার জীবনের অভিশপ্তময় অধ্যায়ের কাহিনী। চলো, তোমরা তো আবার বেরোবে, এখান থেকে অনেকটা পথ যাবে গাড়ি করে। দিনের আলো থাকাকালীন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই ভালো। কিন্তু কেবলমাত্র আমি কিংবা মৌরি ফিরে যাব না, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। একলা এখানে থাকার কোনো মানেই হয় না। আপনি চলুন আমাদের সাথে, আমাদের বাড়িতে চলুন, সেখানে আপনার বড় ভালো লাগবে। আমি বলছি, শেষ জীবনের এই সময়টুকু না হয় আমাদের সাথেই থাকবেন। দীপ্তমান নিজের মনের ভুল বুঝতে পেরেছে। সে এখন জানে মৌরির মামা নৃপেন দস্তিদার একজন অত্যন্ত ভালো ভদ্র মানুষ। দীপ্তমানের কথা শুনে বৃদ্ধের অসহায় দুই চোখে হঠাৎ ভরসার আলো ফুটে উঠল। তার মুখমণ্ডল জুড়ে উজ্জ্বল হাসির রেখা ঝলমল করল। বাড়ির দরজায় তালা দিয়ে মৌরি এবং মামাবাবু গাড়িতে উঠে বসতেই দীপ্তমান গাড়ি চালাতে আরম্ভ করল। ওদের গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে চলল ক্রমশ শহরের দিকে। এতক্ষণ আপনি শুনছিলেন অভিশপ্ত অধ্যায়, রচনা সুরজিৎ ঘোষ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য ভূমিকায় আমার সাথে ছিল আর্য, সৃষ্টি, রৌনক, পার্থ এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।